দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। সারা দেশে কোটা সংস্কারের আন্দোলন, তার বিপরীতে পুলিশের সাথে সংঘর্ষ। আজকে সারা দিনই সংঘর্ষ হয়েছে, মানুষের ভোগান্তি চরমে। বিভিন্ন স্থানে সড়কে অবস্থান, ক্যাম্পাসে পুলিশ কিংবা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ সহ যারা রয়েছেন তাদের সঙ্গে সংঘর্ষ, এমন নানা ঘটনা দিনভর ঘটেছে মৃত্যুর ঘটনাও। আজকে কথা বলতে চাই এই বিষয় নিয়ে। আজকে প্রথম পর্বে কথা বলতে চাই কি হবে এখন কোটা সংস্কারের বিষয়ে বিশেষ করে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির একটু কথা বলতে চাই কোটা নিয়ে ফায়দা লুটছে কারা, এই বিষয়টি নিয়েও একটু কথা বলতে চাই। আমার সঙ্গে আজকে স্টুডিওতে সময় দিয়েছেন জনাব ওমর ফারুক, সভাপতি বিএফইউজে। অতিথি হিসেবে অনলাইনে প্রথম পর্বে আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিশ্ববিদ্যালয়। জনাব ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জনাব ওহিদুজ্জামান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব ওমর ফারুক, আপনার কাছে আসি। প্রথম পর্বে কি হবে এখন? আমরা যেটি দেখছি যে সরকার তার জায়গা থেকে বলছে যে আদালতের বিষয় আদালতেই মীমাংসা হবে, আবার আদালত একটি পর্যবেক্ষণ দিচ্ছে যে সরকার চাইলে তার জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারে নির্বাহী জায়গা থেকে। কি হতে চলেছে আসলে? আবার আন্দোলনকারীরাও মাঠ ছাড়ছেন না, বিজিবি মোতায়েন করা হয়েছে কয়েকটা জায়গায়, ক্যাম্পাসগুলোতে শিক্ষা অবস্থা আগে থেকে শিক্ষক আন্দোলন চলছিল, এখন আবার কোটা সংস্কারের আন্দোলন। নানানভাবে একটা খুবই কঠিন অবস্থার মধ্যে এই মুহূর্তে বলা চলে উচ্চশিক্ষা বিশেষ করে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। কোটার আন্দোলন যেভাবে শুরু হয়েছিল তখন কিন্তু আমাদের কাছে এটা যৌক্তিক আন্দোলনই মনে হয়েছে। আমরা সবাই মনে করছি যে কোটা বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ অগ্রসর হয়েছে। একসময় বাংলাদেশ অনগ্রসর ছিল, তখন কোটার প্রয়োজনও ছিল। আর অনেক ক্ষেত্রে কোটা আছে। কোটা তো শুধু মুক্তিযুদ্ধের, যেটা বেশি উচ্চারণ হয় মুক্তিযোদ্ধাদের নিয়ে, কিন্তু কোটা মুক্তিযোদ্ধাদের এইতেও না, আরও জেলা কোটা, নারী কোটা, অনগ্রসর জাতি কোটা ইত্যাদি কোটা আছে। তো এই কোটাগুলো একসময় কিন্তু দেশের জন্য প্রয়োজনীয় ছিল, সে সময় করা হয়েছে। কিন্তু আলটিমেটলি আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে, বাংলাদেশ আর সেই জায়গায় নেই, এখন অগ্রগতির যাত্রায় আছে এবং ইতিমধ্যে দেশের অনেক অগ্রগতি হয়েছে এবং প্রতিটি অঞ্চলে এটার উন্নতির যে ছোঁয়া সব অঞ্চলে আছে। একেবারেই যে অনগ্রসর অঞ্চল কোনো জায়গা, এগুলো কিন্তু এখন নাই। আগে এখন ডিস্ট্রিক্ট কোটা আছে, অনগ্রসর জাতি আছে, অনেক কোটা আছে, শুধু মুক্তিযুদ্ধ কোটা না। তো আমরা মনে করতাম যে এখন আর এইগুলোর বেশি প্রয়োজন নাই। এটার জন্য যারা আন্দোলন করেছে সেটা ঠিকই ছিল, প্রথম ঠিকই ছিল যে আমরা মনে করছি, আমরা যে বিএফইউজের থেকে বিবৃতি দিয়েছি তাতেও আমরা কিন্তু এটা সংস্কারের কথা আমরা বলেছি, যে যেই সংখ্যক কোটা দেওয়া হচ্ছে সেটা না দিয়ে এটার একটা সংস্কার করা হোক। সংস্কার করলে একটা যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে আসা, একেবারে বাতিল করে দেওয়া হোক সেটাও আমরা বলি নাই, বা আবার যে একেবারে থাকবে না বা কিছু রাখা দরকার, আমরা এইভাবে বলেছি। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে এটা কোটা আন্দোলনটা শুধু কোটা আন্দোলনের মধ্যেই থাকলো না, এটা একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিল। যেমন আজকে ছাত্রদলের সভাপতি বলেছেন যে আমরা প্রথম থেকেই কোটা আন্দোলনের সাথে ছিলাম, তারা ছিল। তাহলে কি হলো? তাহলে হচ্ছে যে এটাকে উপরে ভর করে একটা রাজনৈতিক শক্তি এর পিছনে থেকে এটার উপর ভিতরে আন্দোলন করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। যেভাবে মানুষকে ভোগান্তি, আপনি যেটা বললেন যে মানুষের ভোগান্তি, যেভাবে এই যে আন্দোলনটাকে আজকে সহিংসতার পর্যায়ে নিয়ে, আচ্ছা, এই যে আন্দোলনকে সহিংসতার পর্যায়ে নিয়ে যাওয়া, আমরা বেশ কয়েকদিন ধরে এ দফায় 2018 সালে একবার কোটা আন্দোলন হয়েছিল, আবার এই দফায় হচ্ছে, বেশ কিছুদিন ধরেই কিন্তু আন্দোলন চলছে। এই পর্যন্ত কেন আসতে দিলাম আমরা? মানে সিদ্ধান্তটা কি, মানে একটা হচ্ছে আদালতের সিদ্ধান্ত, একটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত, দুটি জায়গায় সিদ্ধান্ত হবে, সেখান থেকে একটা ফয়সালা হবে। এই ফয়সালাটা কি খুব কঠিন, মানে খুবই কঠিন ফয়সালা? কঠিন না। আপনি যেটা বলতে চাচ্ছেন, এই দেশে ধরেন আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, তিনটা বিভাগ আছে। যদি এক বিভাগ আরেক বিভাগের উপরে খবরদারি করে তাহলে কিন্তু গণতন্ত্র টিকে না। এইটা পাকিস্তানে আপনারা দেখেছেন, পাকিস্তানে কিন্তু জুডিশিয়ারির উপরে অন্যরা, নির্বাহী বিভাগ অতিরিক্ত প্রভাব খাটাতে যেই কিন্তু সেখানে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। তো যেহেতু বিষয়টা আদালতে আছে, পেন্ডিং আছে, আদালত তো একটা সিদ্ধান্ত দিবে, যার কারণে নির্বাহী বিভাগ সেখানে হস্তক্ষেপ করে নাই। তো এইটা নির্বাহী বিভাগে আশা করছে যে আদালত
পরিবেশ পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট চিন্তা ভাবনা করেই আদালত একটা সিদ্ধান্ত দিবে। কারণ নির্বাহী বিভাগ 18 সালে কিন্তু এটা বাতিল করে দিয়েছিল। তো নির্বাহী বিভাগের সেই সিদ্ধান্তটাকে আদালতে আবার হঠাৎ করে কেন চ্যালেঞ্জ করে আবার এটাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে? নিশ্চয়ই এর পিছনে হয়তো কোনো ষড়যন্ত্র বা কিছু আছে। কিন্তু এই কারণেই যে আদালত কি করে, আদালতটা দেখবে। নির্বাহী বিভাগ পরবর্তীতেও যদি কোনো কিছু করতে চায়, আদালতের যেই সিদ্ধান্ত এখন দিচ্ছে যে ইচ্ছা করলে নির্বাহী বিভাগও কিছু করতে পারবে, সেই বিভাগে হয়তো করতে পারবে, করবে। কিন্তু যেহেতু একটা 7 তারিখে একটা ডেট আছে, এই ডেটটাতে যে কি রায় আসে সেটা দেখার পরে করবে, এটাই তো তাদের চিন্তা ছিল। একটু জনাব ওহিদুজ্জামান আছেন আমাদের সঙ্গে। ওহিদুজ্জামান যুক্ত হননি এখনো, যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। জি, আমি জনাব ওমর ফারুক আপনার কাছেই থাকি। এই যে যে জায়গাটি বললেন যে নির্বাহী বিভাগ হয়তো কোনো সিদ্ধান্ত নেবে, কারণ 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। আন্দোলনের যে গতি প্রকৃতি, আমরা আপনার সাথে অনুষ্ঠান শুরুর আগেই কথা হচ্ছিল যে আন্দোলনের এই প্রক্রিয়ায় এসে এই একদিনের মধ্যে 5 জনের জীবন নাশ কিংবা মারা যাওয়ার ঘটনা, এটিও পরিস্থিতিকে কি ব্যাখ্যা দেয় আসলে, কি কি বার্তা দেয় এই বিষয়টা? এইটা হচ্ছে কি, এটা যে বার্তা দেয় এই বার্তাটা ভালো না। এটা আমরা চাই না কোনো কোমলমতি মানুষ ছেলে এই যে এইভাবে হত্যার শিকার হোক। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, পরিবারগুলোর প্রতিও আমার খুব গভীর সমবেদনা। কিন্তু এটার ভিতরে একটা ভুল ইনফরমেশন, মানে আমরা বলি না যে ডিস ইনফরমেশন, মিস ইনফরমেশন, এটা আছে। ছাত্রদেরকে আসলে প্রকৃতভাবে বোঝানো হয় নাই যে এই কোটাটা কি পর্যায়ে। কোটাটা তো একেবারেই যে প্রথমেই যে একজন মুক্তিযোদ্ধা বা একজন অমুকরা আসলো তাকে ডাইরেক্ট একটা তুমি অমুক কোটাতে আছো না, তোমার চাকরিটা দিয়ে দেওয়া হলো। বিষয়টা তো এরকম না। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া হয়। প্রিলিমিনারিতে যদি পাশ করে তাহলে সে লিখিত পরীক্ষায় বসতে পারে। লিখিত পরীক্ষায় যদি সে পাশ করে তাহলে সে ভাইভাতে যাইতে পারে। ভাইভাতে যদি পাশ করে তারপরে যেই কজন থাকে ওখানে 45% জেনারেল মেধা কোটায় নেওয়ার পরে যা থাকে এর ভিতরে কোটা ভাগ করা হয়, ওর ভিতরে কোটা ভাগ করা হয়। ওইখানে যদি আবার কোটা না পাওয়া যায়, কোটা লোক না পাওয়া গেলে ওই যা বাকি থাকে কিন্তু জেনারেল কোটাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু এই কথাটা তো ছাত্রদেরকে বোঝানো হয় নাই, বলা হয় নাই ভালোভাবে। না, এই কথা এর আগেও প্রধানমন্ত্রী বলেছেন, এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকেও বলা হয়েছে। কিন্তু যদি এরকমই হয় যে আমার কোটা পূরণ হচ্ছে না, তার মানে তো কোটা পূরণ হয় না এরকম সময় থাকে, কিন্তু এরকম ঘটনাও ঘটছে। 2.7%। তাহলে তো সেটি একটা 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 স্থির জায়গায়, একটা ঘোষণার একটা জায়গায়, মানে একটা নথিভুক্ত একটা জায়গায় এনে ফেললেই হয় না। সেটা তো আনার সেটা এখনো বহাল আছে, এখনো বহাল আছে। এইটাকে একটা হযবরল অবস্থায় নিয়ে আসার জন্য এই আন্দোলন। হ্যাঁ, এই আন্দোলনটা আমি মনে করি যে প্রথমে আমি যেটা আগে বললাম যে প্রথমে এটা ঠিকই ছিল, এখন তো এটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক আন্দোলন মানে দেশের ক্ষতি করা, মানুষের ক্ষতি করা। আচ্ছা, দেশের এই শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা বোঝাতে ব্যর্থ হলাম কেন? মানে রাজনৈতিক ফায়দা লুটার একটা প্রশ্ন আসছে তো রাজনৈতিকভাবে। এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে ধৈর্য। কোনো আন্দোলন শুরু হলেই যে এর উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনকে দামিয়ে দিতে হবে, আন্দোলন করতে দিতে হবে, না হলে তো তার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বলা হবে যে আমাকে আমার কথা বলতে দেওয়া হচ্ছে না, আমার বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। যার কারণে তাদেরকে বলতে দিছে, সময় দিছে, তাদেরকে বোঝানো হয়েছে। তার যখন বোঝে না তারপরে তো এই পরিস্থিতির সৃষ্টি হইলো। তাদের তো বোঝা উচিত ছিল যে আমাদের আদালতে যেভাবে গেছে বিষয়টা, আদালতে পেন্ডিং আছে, আদালত আমাদেরকে অপেক্ষা করতে বলছে, তারা দিবে। কিন্তু তারা অপেক্ষা করতে চেয়েছিল আন্দোলনকারীরা, কিন্তু পিছন থেকে যে রাজনৈতিক কলকাঠি নেড়ে তাদেরকে উত্তেজিত করা হয়েছে। জি, জনাব ওহিদুজ্জামান আমার সঙ্গে যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিশ্ববিদ্যালয়। জনাব ওহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। পেছন থেকে কলকাঠি নেড়ে এই আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছে, আপনার কাছেও এমনটি মনে হয় কিনা? এবং আরেকটি বিষয় হচ্ছে যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন 2018 সালে হয়েছে, এখনও শুরু হয়েছিল কিংবা এখন সহিংসতার দিকে গেল, এবং যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নও বারবার উঠে আসছে। আপনার কাছে কি মনে হয়, আমরা কেন এই একটা স্বাভাবিক একটা আন্দোলনকে এই অস্বাভাবিক পর্যায় পর্যন্ত দেখতে হলো আমাদের? কেন আসলে কি মনে হয়? দেখেন, ধন্যবাদ আপনাকে। এই আমরা দেখছি কোটা আন্দোলন, কোটা সংস্কার বা তার ভেতরে আবার নানা ধরনের বক্তব্য আমরা দেখছি। তো আমি মনে করি যে এটা আসলে খুব সহজে এক কথায় উত্তর দেওয়া কঠিন।
তবে আন্দোলন তো প্রথম সহিংস ছিল না, এবং এক আদালতের রায় নিয়ে আন্দোলন হয়েছে। রায়ের পরে যে রায় যে বাতিল করেছে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন বহাল করার দাবিতে আবার সুপ্রিম কোর্টে তিনি অ্যাপিল হয়েছে। তো সেখানে সর্বশেষ সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, যে অর্ডারটা দিয়েছে, সেখানে কিন্তু তারা বলেছেন যে মহামান্য আদালত বলেছেন, একটা টাইম চেয়েছেন তারা, 7 আগস্ট পরবর্তী হিয়ারিং দিয়েছেন, এবং এটা স্থিতি অবস্থা দিয়েছেন যে তাহলে এক ধরনের স্টে অর্ডার, যেটাকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তো দিয়ে আর হলো, আর পরে একটা ডেভেলপমেন্ট কিন্তু ছিল, সেটা হলো হাইকোর্টের রায়টি পূর্ণাঙ্গ বের হয়েছে। যে প্রথম যে বিষয়টি ছিল যে পুরোপুরি ভাবে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে, হ্যাঁ, কারণ আমাদের সংবিধান অনুযায়ী এই কোটা ব্যবস্থা থাকবে, অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড ক্লাস অফ পিপল, যারা নারী, তারপরে অন্যান্য যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের আমাদের সেই মূলধারায় ফিরিয়ে আনা, বা তাদের জন্য সে আমাদের সংবিধানের মূলনীতির ভিতরেও আছে, আবার মৌলিক অধিকারের ভিতরেও আছে, সেটি থাকতে হবে। কত থাকবে, সে কারণে প্রজ্ঞাপনটা বাতিল হয়েছে। এবং আমরা দেখি যে পূর্ণাঙ্গ রায় কিন্তু বলা হয়েছে যে এইটাকে সরকার বাড়াতেও পারবে, কমাতেও পারবে, অর্থাৎ কোটা থাকতে হবে একটা বিষয়, আর হলো কত পার্সেন্ট থাকতে হবে। আর একটা হলো যে আমরা তো দেখছি যে অন্যদের উস্কানি আছে, এবং এক ধরনের আন্দোলনটা একটা পর্যায়ে এসে আমি বলবো কিছুটা মিসগাইডেড হয়েছে। যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তিনি তো এই শিক্ষার্থীদের বলেন নাই যে, এদের উদ্দেশ্যে তো আর বলেন নাই, তিনি বলেছেন যে তাহলে মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের কোটা দেব না, তাহলে কাকে কোটা দেব? সেটা তো হচ্ছে কোটা কাকে দেবো সেটার প্রশ্নে। যারা আন্দোলন করছে তাদের তো উদ্দেশ্য করে বলে নাই যে যারা আন্দোলন করছে তারা রাজাকার বা কিছু। তাহলে এই প্রশ্নটা আসলো কেন? এখানেই কিন্তু একটা যে অপশক্তি, যারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, এবং তারা গোটা আন্দোলনটাকে ঠেলে দিয়ে মিউট হয়ে গেছে, আনমিউট করতে হবে জনাব ওহিদুজ্জামান। জি, শুনতে পাচ্ছি না আপনাকে আমি, অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান। এখন শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন। আমি একটু আপনাকে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই, মানে এখন আসলে কি হতে পারে, মানে এই মুহূর্তে যে অবস্থায় আছে আমি মনে করি যে সময় কিছুটা কিন্তু একটা অ্যাডভার্স সিচুয়েশনের দিকে যাচ্ছে, সেদিকে যেতে না দিয়ে যেটা আমরাও মনে করি, এবং আজকে মোটামুটি সবাই, যে বাস্তব সম্মতভাবে এটাকে সংস্কার করা যেতে পারে। কারণ আমরা দেখছি পিএসসির যে রিপোর্ট, সেখানেও দেখছি যে নানা জায়গায় আলোচনা হয়েছে যে এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে, কখনোই 30% তো ভালো, কোনো পরীক্ষায় 10% হয় নাই, 10% হয়নি। তাহলে সেখানে কমান যেতে পারে, বা সেখানে একটু কমিয়ে নারী অবশ্যই রাখতে হবে। কারণ আমরা দেখছি যে এই কোটা তুলে দেওয়ার পরে প্রশাসনের যে বিভিন্ন জায়গায় ক্যাডার সার্ভিসে নারী সর্বশেষ যেটা আমরা শুনলাম বা যে তথ্য পেলাম, জি তাদের জনাব ওহিদুজ্জামান, আমি এই মাত্র একটি খবর পাচ্ছি, জনাব ওহিদুজ্জামান, এই মুহূর্তে একটি খবর পাচ্ছি, দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এটি আসলে কতটা যৌক্তিক সিদ্ধান্ত হলো, কি বলবেন? এই মুহূর্তে শোনেন, আমি এটা যৌক্তিক এই জন্য বলবো যে যেভাবে বিষয়টি শুরু হয়েছে ছাত্রদের মধ্যে, এবং মানে আইন হাতে তুলে নিচ্ছে, এবং একটা এই যে নানা স্লোগান, যেগুলো অত্যন্ত আমি বলবো যে আমাদের কাছে খুবই কষ্টে, এবং সেই কোমলমতি এই শিক্ষার্থীদের নানাভাবে নানা দিক থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। সুতরাং সেই মুহূর্তে আসলে এটা খোলা রেখে সংঘর্ষকে আরো বৃদ্ধি না করে
এটাকে নিয়ন্ত্রণ করা। তবে এটাই যে সমাধান সেটি আমি বলবো না। আমি এখানে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে ধৈর্য রাখতে। আর একটা হলো যাতে কেউ এটাকে অন্য খাতে নিতে না পারে, সহিংসতা না নিতে পারে, আর অবিলম্বে এই সমস্যাটার একটা যৌক্তিক সমাধান করতে। দ্যাট মিনস আমি জি। মনে করি যে এখন জনাব সবাই ওহিদুজ্জামান, এটা অসংখ্য যে ধন্যবাদ। আগে আসছে যে না। জি, আমি একটা বিরতি নিতে চাই। জনাব ওমর ফারুক, আপনার কাছে আসছে আমি বিরতি থেকে ফিরে ঠিক আছে। একটা বিরতি নিতে চাই। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে। আমি অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই পর্বে, গণিত বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব চন্দ্রনাথ পোদ্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর স্টুডিওতে ওমর ফারুক তো রয়েছেনই। আমি একটু চন্দ্রনাথ পোদ্দার স্যারের সাথে কথা বলে তারপর আপনার কাছে আসতে চাই। অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, ইউজিসির নির্দেশনা দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়, সব সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নিয়েছে, কিংবা আদৌ কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা এই ধরনের? ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত সিদ্ধান্ত, সিন্ডিকেটের সভা হয়নি। সম্ভবত আগামীকালে একটা সিন্ডিকেটের জরুরি সভা হওয়ার কথা ছিল। হয়তোবা মাননীয় উপাচার্য আগামীকাল সিন্ডিকেটের সভা করার একটা চিন্তা ওনার আছে। তো যেহেতু ইউজিসি থেকে একটা ঘোষণা এসছে, সকল পাবলিক, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সকল ছাত্রছাত্রীদেরকে হল ছাড়ার তারা আহ্বান জানিয়েছে। সেদিক থেকে ডেফিনেটলি ইউজিসি যেহেতু সকল বিশ্ববিদ্যালয়কে দেখেন, তো সেটা আমরা 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 মানবো ডেফিনেটলি, এবং মাননীয় উপাচার্য মহোদয় সেভাবেই হয়তো ঘোষণাটা। জি স্যার, এটি গেল তাৎক্ষণিক একটি প্রশ্ন, যেটি তাৎক্ষণিক ঘোষণা এসেছে, এই কারণেই শোনা। এবার আপনার কাছে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে জানতে চাই। বাংলাদেশের যে কোনো ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবারও সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিল এবং দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যে গতি প্রকৃতি, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত কিংবা সরকারকে বারবারই চ্যালেঞ্জ জানিয়ে এসেছে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে। এবারের গতি প্রকৃতিটা কেমন ছিল? আপনার কাছে কি মনে হয়েছে এখন পর্যন্ত? আসলে গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন, সেটা কোর্টে এক ধরনের স্থগিতা 2018 সালে সেটা বাতিল করেছে, আবার কোর্ট সেটাকে স্থগিতা দিয়েছে, আপিল করেছে। আন্দোলন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আপনি সঙ্গত কারণে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রভাগে ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে পরে বা আন্দোলন থেকে শুরু করে 69, 70, 71 সব কয়টা বাংলাদেশের অধিকার আদায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন, সবকিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে। এবং এই কোটা সংস্কারের বিষয়েও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এটা নিঃসন্দেহে হয়তো বা তাদের যৌক্তিক আন্দোলনটা গত কয়েকদিন দিকে অন্য একটা পরিস্থিতির দিকে নিয়ে গেছে, কিন্তু তাদের কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন, এটা কিন্তু সরকারও স্বীকার করেছেন। এবং আমরা যারা শিক্ষক বা আমরা যারা সুধী সমাজ আছি, আমরাও কিন্তু চাই যে সুন্দরভাবে বিষয়টা যৌক্তিক একটা সমাধান হোক। কারণ এই ছাত্রীরাই তো আমাদের আসবে, কিন্তু পাশাপাশি মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং অনগ্রসর যে সমাজ, তাদেরকে এগিয়ে নেওয়া, নারীদেরকে এগিয়ে নেওয়া, এবং কোনো কোনো জেলায় বিগত কয়েক বছর 18 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যখন কোটা পদ্ধতি বাতিল করা হলো, দেখা গেল যে নারীরা ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছেন চাকরি ক্ষেত্রে, এবং যারা অনগ্রসর শ্রেণী তারা পিছিয়ে পড়ছেন। সেই হিসাবে তাদের আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন থেকে শুরু হয়েছে, এবং আমাদের সকলেরই একটা সমর্থন, এবং আমরাও চাই যে একটা যৌক্তিক পর্যায়ে সেটার একটা অবস্থান থাকুক। এটা আমরা শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়
সবসময় যৌক্তিক কিন্তু আন্দোলনের কিন্তু পক্ষে কিন্তু আমি ছাড়া জি জি স্যার, অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, আন্দোলনের চাওয়ার জায়গাটি ঠিকই আছে, এবং আপনি ওমর ফারুক এখানে রয়েছেন, জনাব ওমর ফারুক, সবাই মতামতটা অনেকটা কাছাকাছি যে আন্দোলন যৌক্তিক, দাবি যৌক্তিক, এবং সরকার কিংবা আদালত সিদ্ধান্ত নেবে কোন জায়গায় যাওয়া যায়। কিন্তু আন্দোলনের যে গতি প্রকৃতি আমরা দেখলাম, স্বাভাবিকভাবে আন্দোলন হতে হতে আজকে একটি পর্যায়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকেও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এই আন্দোলন কেন আসলে এইভাবে মোড় নিয়েছে, এবং এই মোড়টাকে আপনার কাছে স্বাভাবিক লেগেছে কিনা অন্য আন্দোলনের সাথে ধন্যবাদ। আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করেছেন যে শুরুর দিকে যেটা আমি বলছিলাম যে এই গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলন, তাদের যে কোটা সংস্কার আন্দোলন, এটা কিন্তু আমরা সবাই কিন্তু এক ধরনের এটা আমাদের সাপোর্ট, যে না ঠিক আছে, সরকারও কিন্তু সেটাকে মেনে নিয়েছে, কোর্টও কিন্তু সেই ধরনের। কিন্তু আমরা দেখলাম, যেটা আমি শুরুতে বলছিলাম, গত 2-3 দিন যাবৎ আন্দোলনটাকে যেভাবে ডাইভার্ট করা হচ্ছে, এবং এইখানে মাঝে মাঝে আমাদের কাছে মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের পরেও কোন একটা শক্তি এখানে ইন্ধন যোগাচ্ছে কিনা। যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন সহকর্মী তারা আহত হয়েছে। তারা, এবং আপনি জানেন যে মাননীয় উপাচার্যের নেতৃত্বে আমরা গত 2 দিন মাননীয় উপাচার্য পরশুদিন সারা রাত জেগেছিলেন, প্রত্যেকটা হলে প্রভোস্ট এবং হাউস টিউটরদেরকে সজাগ রেখেছেন যাতে হলের ছাত্রছাত্রীরা কোনো ধরনের কোনো সংঘর্ষ, কোনো ধরনের অসন্তোষ যাতে না থাকে। আমাদের কাছে ছাত্রছাত্রী হচ্ছে সবচেয়ে প্রিয়, কিন্তু আমরা লক্ষ্য করলাম দুঃখের সাথে, যেমন আজকে যখন আমাদের প্রক্টোরিয়াল বডির 4 জন সদস্যকে আহত করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3 জন ছাত্র যারা তাদেরকে চিনেন, তারা না থাকলে হয়তো বা বড় ধরনের আরো অঘটন ঘটে যেতে পারে। কিন্তু যারা তাদের উপর হামলা চালিয়েছে, তাদের কাছ থেকে যে আমরা বক্তব্যটা পেয়েছি, তাদেরকে তারা চিনে না। কারণ প্রক্টোরিয়াল বডি কিন্তু সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব সময়, অনেক সময় 24 আওয়ার্স তারা ডিউটি দেয়, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থীদের চিনে। কিন্তু তাদের উপর যে হামলাটা আজকে পরিচালিত হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি শিক্ষক হিসাবে খুব আহত হয়েছি, এবং আমার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে স্যার, আমি আসবো আপনার কাছে। প্রবাহিত করার জন্য একটি অপশক্তি সেখানে অনুপ্রবেশ করেছে কিনা, করেছে কিনা এই প্রশ্ন আপনি তুলছেন। জি, আমি আসবো আপনার কাছে। আমি আরো একটি প্রশ্ন আছে জনাব ওমর ফারুক। আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের হলে কোনো মতের বিরুদ্ধে কথা বললে তাকে বিভিন্ন ধরনের তকমা দেয়া, অন্য রাজনৈতিক তকমা দেয়া, এই ধরনের একটি প্রবণতা আমরা দেখেছি, এবং এই ধরনের অভিযোগও এসছে আমাদের কাছে। এবারও দাবি আদায়ে একটা ভিন্ন মতামত যখন আসলো সামনে, তখনই অন্য তকমা দেয়া, এবারও সেই অভিযোগ উঠছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এবার সেই তকমা দেয়া কতটা জুৎসই হবে? না, যেমন আমি মতের বিরুদ্ধে কথা বললাম, আমাকে অন্য রাজনৈতিক দলের তকমা দিয়ে দেওয়া হলো। না, এটা ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। এরকম কাউকে তকমা দেওয়া হয়নি, এটা ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একরকম কথা বলতে চেয়েছেন, এটা বলছে আরেক রকম। এটা কোনো তকমার বিষয় হয়নি। এটা হচ্ছিল যে কোনো ক্রমে যাতে এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া যায়, এই আন্দোলনকে দীর্ঘমেয়াদী করা যায় এবং ছাত্রদেরকে মাঠে রাখা যায় বেশি, তার জন্য এই জিনিসটা বোঝানো হয়েছে। মানে সব মিলিয়ে পরিস্থিতিটা অস্থিতিশীল করা। আপনি চিন্তা করেন যে শিক্ষকের গায়ে হাত দেওয়া। আপনিও বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যদি একটু ডাল পাতলা হইতো তাহলে হতো, তখনও কিন্তু আমরা আন্দোলন করছি। তখন আমরা যাই প্রভোস্টের কাছে, কাছে আমরা হাউস টিউটরের কাছে আমরা অনেক আন্দোলন করছি, এমনকি ভিসির বাসা পর্যন্ত গেছি। ভিসি আমাদের কথা শুনছেন, আমাদেরকে সমাধান দিচ্ছেন। কিন্তু কোনোদিন কি আমরা এই উদ্যত্ত দেখিয়েছি যে আমার ভিসিকে আমি লাঞ্ছিত করব, আমার শিক্ষককে লাঞ্ছিত করব? আজকে রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে তার বাড়িতে আগুন লাগিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। ছাত্ররা কি তার ভিসিকে এটা করতে পারে? এটা হয়? এটা চিন্তা করা যায়? আমরা কি তাহলে এই দেশে আমাদের যে ট্র্যাডিশন আছে, আমরা শিক্ষককে শ্রদ্ধা করি, শিক্ষক আমাদের স্নেহ করে, ভালোবাসেন, এই কিছুই কি থাকবে না? এটা কি, এবং এই ছাত্র কি করে তার শিক্ষককে পুড়িয়ে মারতে চায়? এই ধরনের, এটা তো কোটা আন্দোলন হতে পারে, এটা কোনো আন্দোলন হতে পারে, এটা টোটালি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ডে যখন চলে যায়, সবকিছু যদি সন্ত্রাসের দিকে চলে যায়, তাহলে রাষ্ট্রের তো দায়িত্ব আছে। রাষ্ট্রকে তার নাগরিক হিসেবে, শিক্ষক হিসেবে না,
বা ভিসি হিসাবে না, তার নাগরিক হিসাবে তাকে রক্ষা করার দায়িত্ব আছে রাষ্ট্রের। এবং আমরা যারা আবার নাগরিক আছি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছে রাষ্ট্রের। রাষ্ট্র তখন ভ্যান্ডালিজম, যারা আন্দোলন করছেন তারাও রাষ্ট্রের নাগরিক। যে তারা রাজনৈতিক কিংবা অন্য যে কোনো ভাবে আপনি যদি বলেন যে প্রভাব পাওয়া যাচ্ছে কিংবা ইন্ধন পাওয়া যাচ্ছে, কেউ চেষ্টা করছে, যে ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছিলেন, যেটা আপনারাই বলছিলেন এটা যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন করো, কিন্তু আমার উপরে হামলা করবা কেন? আমি কি অপরাধ করেছি? তোমরা যৌক্তিক আন্দোলন করো, তোমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করে থাকো, কিন্তু তুমি কেন সহিংসতার দিকে গেলা? জি, সহিংসতা তো কোনো পথ না, সহিংসতা সমাধানের পথ না। আমি একটা বিরতি নিতে চাই আবারও। অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, অসংখ্য ধন্যবাদ। আমার সময় নেই, থাকলে আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, তো পরে অন্য একদিন আমরা এই নিয়ে আলোচনা করতে পারবো আবারও। চন্দ্রনাথ পোদ্দার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা বিরতি নিচ্ছি দর্শক। সিএসএন জনতন্ত্র গণতন্ত্রে পরের পর্বে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হবেন। কোটা নিয়ে ফায়দা লুটছে কারা, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই কোটা নিয়ে ফায়দা লুটছে কারা, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং জনাব ওমর ফারুক, সভাপতি বিএফইউজে, তিনি তো রয়েছেনই আমাদের সঙ্গে। আমি একটু স্যারের সঙ্গে একটা প্রশ্নের উত্তর নিয়ে আপনার কাছে আসি। স্যার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আন্দোলনে ফায়দা লুটছে কারা? আমরা দেখলাম যে বেশ কিছুদিন ধরে শিক্ষক আন্দোলন, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে, সেটা একটা ছিল যেটা অচল অবস্থা তৈরি করছিল বিশ্ববিদ্যালয়ে। ঠিক সেই বিষয়টিকে বাড়তি মাত্রা দিল কোটা সংস্কার আন্দোলন, এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। সব মিলিয়ে যে ঘটনা ঘটলো এটা সুখকর না, কিন্তু ফায়দাটা লুটছে কারা, একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এই যে আপনারা যে শিরোনামটা করেছেন ফায়দা লোটার, দেখুন ইতিমধ্যেই কিন্তু 6 জন তারা নিহত হয়েছেন, পৃথিবীতে তার আর নাই। মানে তাহলে যদি বলতে হয় উল্টো করে, যে এই যে কোটা নিয়ে আন্দোলন, তার মধ্য দিয়ে আসলে জীবন গেল কাদের? আমরা ছাত্র শুধু নয়, সাধারণ একজন হকার কিংবা সেই ফার্নিচারের দোকানে কাজ করে, এইরকম মানুষ মোট 6 জনকে আমরা হারিয়ে ফেলেছি। আমি গভীর দুঃখ প্রকাশ করি, শোক প্রকাশ করি। এখন এই যা হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত। এবং প্রথম যেটা শুরু হয়েছিল, সাধারণ ছাত্রছাত্রীর আন্দোলন করছে কোটা নিয়ে, এবং সে আন্দোলনের কারণটা আমরা জানি যে 2018 সালে সেই একটা নির্বাহী আদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ঘোষণা দিলেন যে কোনোই কোটা থাকবে না। এবং সেটা যে নিঃসন্দেহে একটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা বোঝাই গেল। এবং তারপরে আবার সেটা হাইকোর্টে বাতিল হলো, এবং তারপরে আন্দোলন। এবং প্রতিদিনই কিন্তু বোঝা যাচ্ছিল যে আন্দোলনটার মধ্যে ব্যাপকভাবে যুক্ত হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। এবং সে সময় কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে নিশ্চয়ই এ ব্যাপারে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়টা দেখবেন এবং এটা দ্রুতই এটা শেষ হবে। কিন্তু তা হলো না। আন্দোলনকারীরা কিন্তু, আমি দেখেছি বারবারই কিন্তু তারা তাদের এই মনোভাব প্রকাশ করেছে যে তারা অপেক্ষা করছেন কেউ তাদের ডাকবে, সেটা হয়নি। আবার অন্যদিকে দেখুন, আপনি শিক্ষকদের কথা বললেন, শিক্ষকরাও কিন্তু একটা আন্দোলনেই আছেন, এবং সেটা হচ্ছে তাদের যে পেনশন নিয়ে। এবং সেখানে বলা হঠাৎ করেই অনেকটা এলো যে প্রত্যয় স্কিমে এই বছরের জুলাই থেকেই সেটা কার্যকর হবে। এটাও দেখুন যে শিক্ষকদের তো একটা নিজস্ব পেনশন স্কিম ছিল, যেটা আগে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যে যাদের পেনশন নেই তাদের জন্য এই ধরনের একটা সার্বজনীন পেনশন স্কিম। কিন্তু হঠাৎ করে এটা হলো, এতে করেই মনে হলো যে তার চারপাশে যারা আছেন তারা তাকে সৎ পরামর্শ দিচ্ছেন কিনা, এবং মনে তো হলো যে না, তা তো নয়। এবং সেখানে তারা ছাত্র আন্দোলন করলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় অনেক মন্তব্য করে বসেন, যেটা অনেককে খুবই আহত করে। যেমন বলে দিলেন তিনি যে তারা একটু টায়ার্ড হয়ে নেন, আন্দোলন করুন, একটু ক্লান্ত টায়ার্ড হন, তারপরে দেখব যে বিষয়গুলো যে আসলে কত দুঃখজনক, এবং এটা মানে আঘাত করে। তো আর অন্যদিকে
সেই সুযোগগুলো হারালাম। এই অল্প কয়েকদিন আগে আরেকটা টেলিভিশনে একটা টক শোতে আমি বলেছিলাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই অনুরোধটি রেখেছিলাম যে আপনি ডাকুন, আপনি এই যে আন্দোলন করছে ঢাকায় শুধু নয়, সারা বাংলাদেশে যারা আন্দোলন করছে তাদের সবাইকে আপনার যে প্রধানমন্ত্রীর দপ্তর সেখানে বিশাল কনফারেন্স রূপে তাদের ডাকুন, তাদের কথা শুনুন এবং আপনার কথা বলুন এবং সবকিছু ব্যাখ্যা করুন। যাই হোক, আমরা সেই সুযোগগুলো হারিয়েছি। এখন ফায়দা লোটার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ঘটনা যখন হয়, বাংলাদেশে তো সরকার আছে, বিরোধী দল আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, বিপক্ষের শক্তি আছে, বৈদেশিক শক্তি আছে, যারা বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করে এবং সবাই কিন্তু ওত পেতেই থাকে। এখন আমরা তো চেহারাগুলো দেখেছি, যারা আন্দোলনে নেমেছে এরা নিতান্তই সাধারণ ছাত্রছাত্রী। হ্যাঁ, তাদের মধ্যে যেমন ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উক্তির বিষয়ে তারা নিজেরাই বললো আমরাই রাজা। স্যার, এখানে একটা বিষয় আমি যদি একটু যোগ করি, মানে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের মুখপাত্র তিনি কথা বলছেন এটি নিয়ে, এই বিষয়টি আপনার কাছে কেমন মনে হয়েছে? আমি তো দেখুন, এই যে তাদের লজ্জা হয় না, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলে, এই যে মেলার কথা বললেন, এই যে গাজাতে যে গণহত্যা হচ্ছে এবং সেটার বিরুদ্ধে খোদ আমেরিকাতে, এবং যেটা শুরু হয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে পরে ছড়িয়ে গেছে প্রায় 200 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং সে সময় তাদের উপর যেভাবে চড়াও হয়েছে এই প্রশাসন, সেই পুলিশ, তখন তাদের বক্তব্য কি? সুতরাং আমি মনে হয় না তাদের এই কথাবার্তায় খুব বেশি গুরুত্ব দেওয়া। স্যার, আমি একেবারে শেষ দিকে একটু আপনার কাছে জানতে চাই, এখন যে পর্যায়ে আছে সব মিলিয়ে কি হতে পারে, কি হওয়া উচিত, একটু সংক্ষেপে যদি বলেন, আমি শেষ দিকে রয়েছে। এটাই গুরুত্বপূর্ণ কথা। আমি ইতিমধ্যে আমি দেখলাম যে স্কুল কলেজ শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা তো দেখাই যাচ্ছে যে তারাও যুক্ত হয়ে যাচ্ছিল এবং নিরাপত্তার জন্য হয়তো সেটা প্রয়োজন মনে করেছেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো কি বন্ধ করা হয়েছে? আপনাদের কি ধারণা? সেটা কি জানানো হয়েছে? ইউজিসি থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল ভ্যাকেন্ট করার একটা বার্তা। তো যদি এটা হয় তাহলে অন্তত আমি এটা বলতে পারি যে 4টা বিশ্ববিদ্যালয় যেখানে 73 আদেশ আছে, স্বায়ত্তশাসন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম, সেখানে এইভাবে কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় দিতে পারে না। আমি একটু বলিনি, 90-এর গণঅভ্যুত্থানের সময় কিন্তু প্রেসিডেন্ট এরশাদ সেটা বন্ধ করে দিয়েছিলেন এবং তখন সিন্ডিকেটের সদস্য হিসাবে আমি একটা রিটের আমি করেছিলাম, আমার সাথে আরো অনেকে ছিলেন। সুতরাং এই বিষয়টাও যদি হয়ে থাকে সেটা ভুলই হবে, করতে পারে সিন্ডিকেট। আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্নটাতে এখন আসি, সমাধানটা কি? সমাধান তো পেতেই হবে, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এখানে সমাধান আমাদের পেতে হবে এবং সেই সমাধান পেতে গিয়ে সবাইকেই কিন্তু একটু পেছন ফিরে তাকাতে হবে। যারা আন্দোলন করছে তাদের যেমন, এবং তাদের আন্দোলনকে যারা প্রতিহত করছে ছাত্র সংগঠন, যেটা তাদের কাজ নয়, ছাত্রলীগের কথা বলছি, তাদের, সরকারের, সবাইকেই কিন্তু পেছন ফিরে তাকাতে হবে, ভাবতে হবে। এবং এখন এটার একটা ইতিবাচক ইতি টানাটা জরুরি হয়ে পড়েছে, প্রধানত রাষ্ট্র, সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। আমি বলবো সময় কখনো শেষ হয়ে যায় না, আপনি এখনো কিন্তু আমি একেবারে শেষ দিকে তাদের কথা শুনুন। আমি আর সময় দিতে পারছি না, জনাব মোবারক একেবারে সংক্ষেপে আপনার কাছ থেকে একটা মন্তব্য নিতে চাই, সমাধান কি হতে পারে? সমাধান সকল পক্ষকেই একটি তাদের অবস্থান থেকে সরে আসতে হবে, সকল পক্ষকে সরে আসে একটা সমাধানের পথে যেতে হবে। যেমন কোটা আন্দোলনের কারীদের আমরা অনুরোধ করব তারা যেন তাদের অবস্থান থেকে তারা সরে আসে এবং যারা সরকার আছে তাদের প্রতি আমাদের যে একটা সংস্কার, একটা যৌক্তিক সমাধানে তার আসতে হবে। এছাড়া আর সমাধান কি আছে? আর যেটা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেখানে, কারণ বিভিন্ন স্বার্থান্বেষী গ্রুপ এটার পিছনে জড়িয়ে পড়েছে, না কারো না পাওয়ার একটা যন্ত্রণা আছে, কারো রাজনৈতিক স্বার্থ আছে। মানে যে এই যারা এই 15 বছরে যারা হাইব্রিড, তারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক না, তারাও এখানে যুক্ত হয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা চরম শত্রু,
তারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ফায়দা বিভিন্ন জায়গায় নিয়োগ টিয়োগ ইত্যাদি নিয়েছে। আজকে শিক্ষকদের কথা বলেন, শিক্ষকদের মধ্যেও কিন্তু এরকম দুই ধরনের মানুষ আছে যারা একটা যৌক্তিক সমাধান সব জায়গায় নানা মত নানা জায়গা আছে, কিন্তু একটা যৌক্তিক সমাধানের জায়গা আসতে হবে। যৌক্তিক সমাধানের জায়গায় আসতে হবে, সব পক্ষকেই একটা সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আনোয়ার হোসেন স্যার আরো একটু সময় দিতে পারলে ভালো হতো আপনাকে, কিন্তু একেবারেই সময় নেই হাতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।